বলার মতন কিছু নেই। এত কষ্ট করা একটা মহিলার পক্ষে অসম্ভব, কারণ ঘর নেই। আমি এখান থেকে যদি যাই হয়তো আমার বাবার বাড়িতে উঠতে হয়, নাহলে বাবার বাড়ি থেকে হয়তো আমার শ্বশুর বাড়িতে গেলেও হয়তো দেখা যাচ্ছে তার বোন আছে, বোনের কাছে নাহলে তার ভাইয়ের কাছে একটা দুটি দিন হয়তো চলে আসতে হয়। একজন মানুষ তারা প্রতিনিয়ত মানে কি দেখাশোনা করতে করতে একটা মানুষ একদিন দুই দিন তিন দিন দেখতে পারে, তারপরে একটা পরিবার আর একটা পরিবারকে কখনোই মানে এই মানে কি সহযোগিতা করতে পারেন। আপনি আমাকে একদিন দেখবেন, দুই দিন দেখবেন, আর 5 দিন কি আমাকে পরিচালনা করবেন? এই 5 দিন তো আমাকেই চলতে হবে। কিভাবে চলতে হয়? এই জন্য আমার হাজবেন্ডের নাম হচ্ছে শমশের, আমাদের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা, ওর বাড়ি উজাইমারি, কালীগঞ্জ থানার উজাইমারি গ্রাম। ও 2005 সালে চাকরিতে যায় এবং 2009 সালে পিলখানার ঘটনা ঘটে, বিদ্রোহ ঘটনা ঘটে। কিন্তু এখানে বিদ্রোহ ঘটনা বলেই ওদের কপালে একটা ছাপ মেরে দেওয়া হয়েছে, যেটা ওদেরকে এখনো পর্যন্ত বহন করে বেড়াতে হচ্ছে। এবং পাশাপাশি ওদের বহন করে বেড়ানোর পাশাপাশি আমরা আমাদের পরিবার, আমার সন্তান, আমাকে ওটার পাশাপাশি ওই ছাপটা নিয়ে আমাদেরকেও ঘুরে বেড়াতে হচ্ছে। জানি না এই ছাপটা আমাদের কপাল থেকে মুছবে কিনা বা আমরা পাবো কিনা, এবং আদৌ তারা নিশ্চিত মুক্তি পেয়ে আসবে কিনা অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি। আর আমাদের একটা অভরসা ছিল যে এই বর্তমানে যে সরকার চলে গিয়েছে হাসিনা, আমাদের কাছে আশা ছিল না তার পক্ষ থেকে আমরা এর সুস্থ মানে কি বিচারকে তারা পুনরায় বাড়িতে ফিরে আসবে কিনা। কিন্তু সে তো এটাও কখনো চিন্তা করে নাই যে আমরা এতগুলো বিডিআরদের আটকায় রেখে তাদের পরিবারকে, তাদের সন্তানদেরকে কতটা নির্মম পরিহাসের ভিতর দিয়ে পরিচালনা করে নিয়ে যাচ্ছে, এটা সে কখনো মানে কি করে নাই। এই কষ্টগুলো সে কখনো দেখে নাই। তারপরেও আজকের এই বিগত কোটা আন্দোলনের মাধ্যমে পরিহাসের মাধ্যমে আমরা আশা করতে পারছি যে হয়তোবা এর মাধ্যমে আমাদের পরিবার আমাদের কাছে ফিরে আসবে এবং আমরা হয়তো আগের দিনগুলো ফিরে পাবো এবং আমাদের সন্তানগুলো তার পাশে থেকে আশ্রয়স্থল হিসেবে খুঁজে পাবো। আজকে আমরা ঘর বাড়ি ছাড়া মানে কি রাস্তায় রাস্তায় ঘুরতে হয়, মানুষের কাছে সাহায্য সহযোগিতার মাধ্যমে চলতে হয় এবং আমাদের নিজেদেরকেও চলতে হয় এবং তাদেরকেও মানে কি হয়েছে আমাদের সহযোগিতা করতে হয়, নাহলে তারা দিন যাপন করতে পারে না, চলতে পারে না। এই বিগত 1 মাসের বেশি হয়ে যাচ্ছে, আমি এখনো তার খরচ কাটাতে পারি নাই। সে তারপরেও আশা করতেছে যদি আমি এই এর ভিতরে 18 তারিখের শুনানির মাধ্যমে যদি আমি বাড়ি ফিরে আসি তাহলে তোমাকে আর খরচটা দেওয়া লাগবে না। দেখি যদি আসি তখন, আর যদি না আসতে পারি তখন তুমি টাকাটা পাঠাবে। তাহলে কতটা মানে একটা ভরসা এদের উপরে আছে, তারপরেও আমরা পাচ্ছি না যে সে পুনরায় ফিরে আসবে। আসার পূর্বে আমাদেরকে মাথার উপরে ছায়া হয়ে দাঁড়াবে। আমরা কত সময় আমরা হার মেনে যাচ্ছি, আর পারতেছি না যে পুনরায় আমরা ফিরতে পারবো কিনা বা নতুন করে পরিবার পরিজন নিয়ে আমরা পরিচালনা করে সুন্দর জীবন নিয়ে বাচ্চাদেরকে লালন পালন করে সুন্দর সমাজ দেখাতে। বাচ্চারা তো অপেক্ষায় আছে। আমার মেয়ের সন্তানও তো সে তার বাবাকে ওইভাবে পাই নাই, যখন গেছে তখন কনসেপ্ট অবস্থায়, শুরুতেই কনসেপ্ট, সেই সময় তার ওই অবস্থা হয়েছে। তার বাবাকে অতটা তার নেই, কিন্তু সে তো আশা করে যে সে ফিরে আসবে, আমাদের পাশে দাঁড়াবে, থাকবে, দেখবে, করবে। আজকে আমার গ্রামের বাড়িতে আমার কোনো ঘরই নাই, কোনো দরজা নাই। সে থাকলে হয়তো আমার একটা ঘর থাকতো, একটা দিয়ে থাকতো, সে আমাকে পরিচালনা করতো, আমার সন্তানদেরকে ভালো ভবিষ্যতের জন্য কিছু করতে পারতো। আমি তো সেই সুন্দর ভবিষ্যৎ, আমার সন্তানদেরকে সুন্দর ভবিষ্যৎ বা সুন্দর একটা ভালো খাবার বা ভালো পড়া চাইলেও আমি বাধ্য হয়ে দিতে পারি না, কারণ আমাকে চিন্তা করতে হয় যে আমার তার খরচ বহন করতে হবে, আমার খরচ বহন করতে হবে, আমার সন্তানের লেখাপড়া বা সবকিছু বহন করতে হবে। সেটার উপর নির্ভর করে আমার খুব হিসাব করে চলা লাগে এবং আমাকে হয়তো অনেক কষ্ট করে কোনো না কোনো আশ্রয় নিতে হয়, কাজের আশ্রয়। সেই আশ্রয়ের মাধ্যমে যেটুকু পাই সেটা দিয়ে আমার হিসাব করে চলা লাগবে। আমার বাচ্চারা আজকে এটা দিতে হবে, কাল কোটা দিতে হবে, তাকে দিতে হবে, এইভাবে তারও তো কষ্ট হয় যে আমি কষ্ট করে তার পাঠাই, সে কিভাবে দেবে, সে এইটুকু চিন্তা করে যে তুমি আমাকে কিভাবে দিবা। এই জন্য সে চিন্তা করে নিজে না খেয়ে যত সময় পারে যে নিজে না খেয়ে আমি যেন আমার বাচ্চাদের পিছনে আমি দিতে পারি, সেটাও মনে করেন বাধ্য হয়ে সে নিতেছে। সে না চাইলেও তাকে বাধ্য হয়ে সে গ্রহণ করতে হচ্ছে যে আমি না খেয়ে কত সময় থাকবো এবং ই করে যাবো সে। এবং অন্যরাও পাশাপাশি আমাদেরকে সহযোগিতা করে আমার বাচ্চার জন্য, মানে আত্মীয় স্বজন কম বেশি আমাদেরকে সহযোগিতা করে। তা না হলে হয়তো আমি আজকে এখনো পর্যন্ত বাচ্চা নিয়ে টিকে থাকা, তার দেখভাল করাও আমার পক্ষে হয়তো সম্ভব হয়েছে না। 2 জন বাচ্চা আছে।
এই অবস্থার মাধ্যমে বিয়ের কত বছর পরে ঘটে? 2000 আমি বলেছি এর মধ্যে 2005 সালে বিয়ে হয়, 2009 সালের ঘটনা, 4 বছর অতিবাহিত। 4 বছরের সংসার। তো এই অবস্থায় আমাদের দিনগুলো যাইতেছে। এখানে আর বলার মতন কিছু নেই। এত কষ্ট করা একটা মহিলার পক্ষে অসম্ভব, কারণ ঘর নেই। আমি এখান থেকে যদি যাই, হয়তো আমার বাবার বাড়িতে উঠতে হয়, নাহলে বাবার বাড়ি থেকে হয়তো আমার শ্বশুর বাড়িতে গেলেও হয়তো দেখা যাচ্ছে তার বোন আছে, বোনের কাছে, নাহলে তার ভাইয়ের কাছে একটা দুটি দিন হয়তো চলে আসতে হয়। একজন মানুষ তারা প্রতিনিয়ত মানে কি দেখাশোনা করতে করতে একটা মানুষ একদিন, 2 দিন, 3 দিন দেখতে পারে, তারপরে একটা পরিবার আর একটা পরিবারকে কখনোই মানে এই মানে কি সহযোগিতা করতে পারেন। আপনি আমাকে একদিন দেখবেন, 2 দিন দেখবেন, আর 5 দিন কি আমাকে পরিচালনা করবেন? এই 5 দিন তো আমাকেই চলতে হবে। কিভাবে চলতে হয় এই দিনগুলো? 16 বছর। ওটা মামলার ঘটনাটা মানে হয়েছে, বিস্ফোরকটা এখনো ঝুলিয়ে রেখে দিয়েছে, ওটার কোনো রায় ঘোষণা দিতেছে না, এইভাবে মানে কি ঝুলে আছে। এটার কোনো কিছু নেই, মানে কি এটার মানে কি সাক্ষী সবকিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রায়টা ঘোষণা দিচ্ছে না বলে ওরা বের হইতে পারতেছে না। এটা এই ছাড়া আর কিছুই না, এতই কষ্ট।